চিঠি পাঠাতে গেলেন কেন? ওর তো ফোন ছিল। আমার নেই, কিন্তু আপনার প্রশ্নগুলো বড় বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে নাকি? Please do remember that we are trying to solve a murder case. মার্ডার কেস? কেন, আপনি কি ভেবেছিলেন এটা আত্মহত্যা? তাই তো ভাবছিলাম আমি। আর্মিতে থাকার সময় আপনার একটা .22 রিভলভার ছিল, সেটা কি কলকাতায় আসার পর আর রিনিউ করেননি? ওহ, বাট দ্যাট হ্যাজ বিন স্টোলেন। এখানে আসার পর সেটা চুরি হয়ে গেছে। পুলিশকে জানিয়েছেন? না, মানে ঝামেলায় পড়বো ভেবে আর কাউকে জানাইনি আমি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। উইসপারিং টেলসে আপনাকে স্বাগতম। আমি রঞ্জিতা। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শ্রদ্ধেয় মঞ্জিল সেনের অভূতপূর্ব সৃষ্টি রহস্যবেদী সদাশিব। লেখক মঞ্জিল সেনের জন্ম 1926 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশে ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায়। শৈশবের রহস্য রোমাঞ্চ গল্পপ্রীতি তার সৃষ্টিতেও প্রভাব ফেলেছিল। সব ধরনের গল্প উপন্যাস লিখলেও জনপ্রিয় ছিলেন রহস্য রোমাঞ্চ ভৌতিক গল্পের লেখক হিসেবে। বক্সিং ছিল তার প্রিয় খেলা। অল বেঙ্গল ইন্টার কলেজ ভারোত্তোলন ও বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। সন্দেশ, শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা সহ ছোটদের প্রায় সব পত্রিকাতেই তিনি লিখেছেন অসংখ্য গল্প উপন্যাস। শুধু ছোটদের পত্রপত্রিকাই নয়, বড়দের জন্য লিখেছেন মঞ্জিল সেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 40-এর বেশি। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে ভৌতিক অমনিবাস, গৌরাচাঁদ, চিতার থাবা, অভিশপ্ত গুপ্তধন, ছোটদের রহস্য রোমাঞ্চ, নিষ্ঠুর নিয়তি, শালবনে আতঙ্ক, বিশ্বের রোমাঞ্চকর কাহিনী প্রবৃত্তি। 1990 থেকে 91-এ গৌরাচাঁদ উপন্যাসের জন্য পুরস্কৃত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। এছাড়াও পেয়েছেন শিশু সাহিত্য পরিষদ প্রদত্ত ভুবনেশ্বরী পদক ও ফটিক স্মৃতি পদক। সিবিটি আয়োজিত সারা ভারত বাংলা শিশু সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার, শৈভা প্রকাশনীর পুরস্কার। 2012-তে পশ্চিমবঙ্গ সরকার মঞ্জিল সেনকে সমগ্র সাহিত্য জীবনের স্বীকৃতি হিসেবে প্রদান করেছিল বিদ্যাসাগর পুরস্কার। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প। ব্যারিস্টার সদাশিব মিত্র ট্যাক্সি থেকে নেমে ভাড়া চুকিয়ে দিলেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন কাঁটায় কাঁটায় 10টা। ট্রামে বাসে বাদুর ঝোলা হয়ে আপিস চলেছে দলে দলে মানুষ। একটা স্বাধীন দেশে দিনের পর দিন হাতে প্রাণ নিয়ে এমনভাবে মানুষকে চলাফেরা করতে হয়, এ যেন ভাবাই যায় না। সদাশিব আপন মনেই দুপাশে ঘাড় নাড়লেন। বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা গলিতে তিনি ঢুকে পড়লেন। ডিটেকটিভ ইন্সপেক্টর সমর গুহ এই গলিটার কথাই ফোনে বলেছিল। ট্যাক্সিটা তিনি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছেন। চারপাশটা তিনি ভালো করে দেখে নিতে চান, অর্থাৎ পরিবেশের সঙ্গে পরিচিত হতে চান তিনি। লাল রঙের দোতলা বাড়িটার সামনে এসে তিনি দাঁড়ালেন। বাড়ির সামনে কিছু লোক জমা হয়েছে, গেটে পুলিশ। একটা কালো রঙের ভ্যানও চোখে পড়ল। তিনি এগিয়ে গিয়ে নিজের নাম বললেন। একজন কনস্টেবল সেলাম দিয়ে বলল, আমার সঙ্গে আসুন স্যার, গুহ সাহেব বলে দিয়েছেন আপনি এলে আপনাকে ভিতরে নিয়ে যেতে, প্লিজ আসুন। সদাশিবকে দেখেই সমর গুহ এগিয়ে এলো, বলল, আপনাকে বোধহয় মিছিমিছি কষ্ট দিলাম, সুইসাইডের কেস মনে হচ্ছে। সমর গুহের মুখে অপরাধী ভাবটা লক্ষ্য করে সদাশিব তাকে আশ্বস্ত করার জন্যই বললেন, কি করতেন ভদ্রলোক? মহাজনী ব্যবসা ছিল, নাম অবিনাশ সামন্ত। বাড়িটা পৈতৃক, দোতলার দুটো ফ্ল্যাট দুজন পরিবারের কাছে ভাড়া দিয়েছিলেন। একতলার এই ফ্ল্যাটে নিজে থাকতেন, আর অন্যটা এক পাবলিশার্সের দোকান আর অফিস। ভদ্রলোকের বউ, ছেলে মেয়ে? স্ত্রী মারা গেছেন অনেকদিন হলো, ছেলে পুলে নেই। ও। সদাশিব চিবুকে হাত বুলালেন। মৃদু কণ্ঠে তিনি বললেন,
তা যখন এসেই পড়েছি, চলুন ডেড বডিটা একবার দেখেই যাই। চলুন। সমর গুহ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুটো ঘর, ভেতরের ঘরে সদাশিবকে নিয়ে এলো সমর। একটা চেয়ারে বসার ভঙ্গিতে সামন্তের মৃতদেহ চোখে পড়ল সদাশিবের। ঘড়িটা বাঁ দিক থেকে কাত হয়ে আছে, কিন্তু মুখটা একটু হাঁ করা। মাথার উপর ঝোলানো ইলেকট্রিক তারে একটা বাল্ব জ্বলছে। ভদ্রলোকের বয়স হয়েছে, মাথার সব চুল সাদা, অকালপক্ষ নয়। বাল্বের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সদাশিব, আলোটা কি আপনারা জ্বালিয়েছিলেন না আগে থেকেই জ্বলছিল? আগে থেকেই জ্বলছিল, আমরা এসে দেখেছি। সমর গুহ জবাব দিল। সদাশিব ভুরু কোঁচকালেন। কেন বলুন তো? কি কেন? বাল্ব জ্বলছে কেন? হয়তো অন্ধকারে আত্মহত্যা করতে সাহস কুলোচ্ছিল না ভদ্রলোকের। গুহ একটু রসিকতা করার চেষ্টা করলো। সদাশিব ঘাড় নাড়লেন। নিজের জীবনই যে শেষ করতে যাচ্ছে তার আবার অন্ধকারে ভয় কি? কিন্তু আত্মহত্যাই বা বলছেন কেন আপনি? মৃতদেহের পায়ের কাছে পড়ে থাকা একটা রিভলভারের দিকে আঙ্গুল দেখিয়ে গুহ বলল, ওই রিভলভারের গুলিতেই ভদ্রলোকের মৃত্যু হয়েছে। গুলিটা মুখের ভেতর দিয়ে তালু ভেদ করে চলে গেছে। আত্মহত্যা ছাড়া এমন মৃত্যু কিন্তু সম্ভব নয়, কারণ অন্য কাউকে গুলি করার সুযোগ দেওয়ার জন্য কেউ হা করে না। আর জোর করে কাউকে হা করিয়ে মুখে গুলি করা সম্ভব বলে আমার কিন্তু মনে হয় না। তবু তর্কের খাতিরে যদি ধরে নিই এটা খুনের ব্যাপার, তবে অনুমান করতে হবে যে খুনি মিস্টার সামন্তকে বলেছিল, আপনি দয়া করে হা করুন, আমি গুলি করব। আর মিস্টার সামন্ত বিনা প্রতিবাদে হা করা মুখ বাড়িয়ে দিয়েছিলেন। কোন রকম বাধা দেওয়ার চিহ্ন যখন চোখে পড়ছে না, তখন এছাড়া অন্য কোনো যুক্তি তো আমার মাথায় আসছে না। সদাশিব তাঁর চুলে হাত বুলোলেন। গুহর যুক্তি ফেলে দেওয়া যায় না। জোর করে কারো মুখ হাঁ করিয়ে গুলি করা সত্যি বাস্তবসম্মত নয়। আর মহা কাপুরুষও স্বেচ্ছায় অমন সুযোগ কোনো খুনিকে দেবে বলে মনে হয় না। মিস্টার সামন্তের নিশ্চয়ই রিভলভারের লাইসেন্স ছিল? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ। লাইসেন্স খুঁজে পেয়েছেন? হ্যাঁ, এই টেবিলের উপর রেখেছি। সদাশিব লাইসেন্সটা হাতে তুলে নিলেন। রিভলভারের নাম্বার লেখা আছে K3054। তিনি রুমাল দিয়ে আলগাভাবে মাটি থেকে রিভলভারটা তুলে নিলেন। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখে তার কপালে ভাঁজ পড়ল। নাম্বারটা কেউ যেন ঘষে তুলে ফেলেছে। ঘষার দাগ স্পষ্ট। কে এই কাজ করলো? কেনই বা করলো? রিভলভারে কোনো আঙুলের চিহ্ন পাওয়া যায়নি? হ্যাঁ, মিস্টার সামন্তের আঙুলের ছাপ। একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য করেননি। কি বলুন তো? লাইসেন্সে লেখা আছে 0.32 আর এটা হলো 0.22। সমর গুহের মুখ এবার একটু হাঁ হলো। রিভলভারটা সদাশিবের হাত থেকে নিয়ে বলল, তাই তো? ছি 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 ছি, এটা তো আমার আগেই খেয়াল করা উচিত ছিল। ফায়ার আর্মস নিয়ে পড়াশোনা করা আমার একটা বাতিক। সদাশিব মৃদু হাসলেন, তারপর বললেন, লক্ষ্য করে দেখুন, নাম্বারটা ঘষে তুলে ফেলা হয়েছে। তার একমাত্র কারণ হলো নাম্বার দেখে যাতে মালিকের খোঁজ না করা যায়। এখন বুঝতে পারছেন তো, ব্যাপারটা আত্মহত্যা বোধ হয় নয়। আমাদের ধোঁকা দেবার জন্য আত্মহত্যার একটা রূপ দেওয়া হয়েছে মাত্র। মিস্টার সামন্ত যদি আত্মহত্যাই করে থাকেন, তবে এত লুকোচুরির কারণ কি থাকতে পারে? যার একটা রিভলভারের লাইসেন্স আছে, তিনি কেন বেআইনিভাবে আরও একটা রিভলভার বাড়িতে লুকিয়ে রাখবেন? মাথা চুলকোতে চুলকোতে গুহ বলল, তাই তো, ব্যাপারটা জটিল হয়ে দাঁড়ালো দেখছি। সদাশিব ঘরের চারিদিকে চোখ বুলোতে বুলোতে বললেন, ভদ্রলোকের 3-2 রিভলভারটাই বা গেল কোথায়? দেয়ালে গাঁথা একটা আয়রন সেফের দিকে তিনি তাকালেন। ওটা এখনো খোলা হয়নি। সদাশিবের দৃষ্টি লক্ষ্য করে গুহ বলল, চাবির একটা রিং অবশ্য ভদ্রলোকের জামার পকেটে পাওয়া গেছে। খুলুন তো দেখি। সমর গুহ একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করার পর সেফটা খুলে গেল। কিছু কাগজপত্র ছাড়া ভেতরটা ফাঁকা।
সদাশিব স্বগতোক্তির মতো বললেন। মনে হচ্ছে কেউ যেন সব হাতিয়েছে। গুহ তর্কের খাতিরে বলল, হয়তো কিছু ছিল না। তবে বাড়িতে আয়রন সেফ রাখার কারণ কি? সেফের ভেতর থেকে একটা ব্যাংকের পাসবই বার করে পাতা উল্টাতে উল্টাতে সদাশিব মৃদু কণ্ঠে প্রশ্ন করলেন। ভদ্রলোক মহাজনী কারবার করতেন, অথচ পাস বইয়ে দেখা যাচ্ছে মাত্র 100 টাকা জমা আছে। গত বছরের একটা এন্ট্রিতে দেখা যাচ্ছে ভদ্রলোক 50,000 টাকা তুলেছিলেন। ব্যাপারটা একটু রহস্যময় মনে হচ্ছে। আপনি ব্যাংকে একবার ফোন করুন তো। গুহ বাইরের ঘরের দিকে পা বাড়ালো। ওখানেই টেলিফোন আছে। টেবিলের উপর মৃতের টুকিটাকি জিনিসপত্র রাখা হয়েছে। সদাশিব চামড়ার মানিব্যাগটা তুলে নিলেন। ভিতরে 1 টাকার কয়েকটা নোট আর একটা ভাঁজ করা কাগজ। সদাশিব কাগজটা খুললেন। ছোট্ট একটা চিরকুট। তিনি পড়লেন, প্রিয় মিস্টার সামন্ত, আগামীকাল যাওয়া হয়ে উঠবে না। পরশু সকাল 10টার পর এক সময় গিয়ে আপনাকে দেখে আসব। ইতি আপনার বিশ্বস্ত ডাক্তার চৌধুরী। চিঠিতে গত পরশুর তারিখ ছিল। সদাশিব কাগজটা আবার ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলেন। গুহ এসে ঘরে ঢুকল। সদাশিবের সপ্রশ্ন দৃষ্টির উত্তরে সে বলল, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলো। মিস্টার সামন্ত গত বছর 50,000 টাকা তুলেছিলেন। ম্যানেজারকে নাকি তিনি বলেছিলেন ব্যাংকের ওপর তার আর বিশ্বাস নেই, টাকা বাড়িতেই সিন্ধুকে রাখবেন। ম্যানেজার অনেক বোঝাতে চেষ্টা করেছিলেন অত টাকা বাড়িতে রাখা নিরাপদ নয়, বা বিপদের কথা মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু মিস্টার সামন্ত তার সিদ্ধান্ত বদল করেননি। অর্থপূর্ণ দৃষ্টিতে গুহর দিকে তাকিয়ে সদাশিব মন্তব্য করলেন, অর্থাৎ দেয়ালের সেফে মোটা টাকা ছিল। পুলিশ সার্জন এসে পড়লেন। মৃতদেহ পরীক্ষা করতে করতে তিনি বললেন, রিভলভারের নল মুখের ভেতর ঢুকিয়ে কিংবা মুখের খুব কাছে নলটা রেখে ট্রিগার টেপা হয়েছে। মুখের ভেতর বারুদের চিহ্ন স্পষ্ট। সদাশিব প্রশ্ন করলেন, মৃত্যুর আনুমানিক সময় কটা হবে? পোস্টমর্টম না করে ঠিক বলতে পারছি না, তবে অনুমান করা যেতে পারে ঘন্টা 12 থেকে 14-র মধ্যে। সদাশিব মনে মনে হিসেব করে বললেন, অর্থাৎ গতকাল রাত 8টা থেকে 10টার মধ্যে। পুলিশ সার্জন বিদায় নেবার পর সদাশিব জিজ্ঞেস করলেন, ডেড বডি কে প্রথম দেখেছিল? জি, সকাল 8টার সময় কাজ করতে এসে বসবার ঘরের দরজা ঠেলতেই খুলে যায়। মিস্টার সামন্ত নাকি খুব সাবধানী মানুষ ছিলেন, কখনো অমন করে দরজা খুলে রাখতেন না। তাই ও একটু অবাকই হয়, সবার ঘরে উঁকি মারে। তারপরই বাবুকে এই অবস্থায় দেখে চেঁচামেচি শুরু করে দেয়। ওর চিৎকারে উপরের ভাড়াটেরা সব ছুটে আসে। তারপরেই আমাদের খবর দেওয়া হয়। ঝিকে জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ, এর বেশি আর কিছু বলতে পারেনি। ও এখানে আছে? হ্যাঁ, বসিয়ে রেখেছি। চলুন ওর সঙ্গে দুটো কথা বলে আসি। ঝি রান্নাঘরে বসেছিল। সে যেন হতভম্ব হয়ে গেছে। সদাশিব লক্ষ্য করলেন ওর বয়স হয়েছে। ওদের দেখে সে উঠে দাঁড়িয়েছিল। সদাশিব বললেন, বসো, তুমি বসো। ধপ করে আবার মাটিতে বসে পড়ল। সদাশিব মোলায়েম গলায় প্রশ্ন করলেন, কি নাম তোমার? আগে মানদা। কতদিন এখানে কাজ করছো? তা বাবু গেল অথের আগের রথে কাজে নে গেছিলাম। ও, কটার সময় কাজে আসো? সকাল 7টায় আসি। আজ একটু দেরি হয়ে গেছিল। বাসন মেজে ঘরদোর ঝাড় দিয়ে 8টায় চলে যায়। আবার 10টায় এসে বাবু রান্না করে দিই। যেতে যেতে বেলা 11:30 হয়ে যায়। আবার সাজে 6টায় আসি। বাবুর এটো বাসন মেজে হাতে রান্না করে খাবার ঢাকা দিয়ে চলে যায়। রাত্রিরে কখন যাও? তা বাবু 8টার আগে হয় না। বাজার কি তুমিই করতে? না, এগে বাবু বড় ক্ষেপণ ছিল। একটু বেলায় বাজারে গেলে সস্তায় মাছ পাওয়া যায়, তাই নিজেই বেলাবেলি বাজারে যেত। বাবুর কাছে অনেক লোকজন আসতো? তা আসতো।
বাবু কোথায় টাকা রাখতেন জানো? শোবার ঘরে রাখতো মনে হয়। মনে হয় বলছো কেন? এগে আমার সুমুখে বাবু কখনো বাক্স খুলে টাকা বের করতো নি, তবে যারা আসতো তাদের অনেককে টাকা দিতে, আবার তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই ঘরে যেতে দেখেছি, তাই বলছি। আচ্ছা, বাবু তোমার সঙ্গে সুখ দুঃখের কথা কিছু বলতো? না বাবু, আমি জি মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন বলবে? তা বটে। আচ্ছা, তুমি তোমার বাবুকে কালকে কেমন দেখেছিলে? রোজই যেমন দেখি, তবে এদানি বাবুর শরীর ভালো চলছিল না, ডাক্তারবাবু আসতে। ডাক্তারবাবু কি রোজই আসেন? তা প্রায়ই আসতেন, সকাল সাঁঝ দুবারই আসতেন। তা কতদিন হলো তোমার বাবুর এরকম শরীর খারাপ চলছে? তা ঠিক দিনক্ষণ বলতে পারবো না, তবে 5-6 মাস হয়তো হবে। সদাশিব আর প্রশ্ন করলেন না, বাইরের ঘরে এসে বললেন, মিস্টার সামন্তর যিনি চিকিৎসা করছিলেন তিনি হয়তো এক্ষুনি এসে পড়বেন। তার কাছ থেকে ভদ্রলোকের অসুখ আর মানসিক অবস্থার কথা জানা যাবে। উপরের ভাড়াটেদের দুজনের নাম সুজন ঘোষ আর কল্যাণ বেরা। মিস্টার ঘোষ এলআইসিতে কাজ করেন আর মিস্টার বেরা ব্যাংকে। সন্ধ্যের পর থেকে তাঁরা বাড়িতেই ছিলেন, কোনো গুলির আওয়াজ পাননি। অবশ্য রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল বলে শব্দ হবার কথা নয়, তাছাড়া দুজনের ঘরেই রেডিও চলছিল। একতলার বইয়ের দোকান যথারীতি 8টার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। তবে মিসেস বেরার মুখে একটা খবর পাওয়া গেল, তার মাথা ধরেছিল বলে ঝোল বারান্দায় দাঁড়িয়েছিলেন। 9টার কিছু পরে একজন ভদ্রমহিলাকে তিনি গেট দিয়ে বেরিয়ে যেতে দেখেছিলেন। ভদ্রমহিলার হাতে একটা অ্যাটাচি কেস ছিল। তিনি ভেবেছিলেন ভদ্রমহিলা বোধহয় পাশের ফ্ল্যাটে মিস্টার ঘোষের বাড়ি এসেছিলেন। মিস্টার সামন্তর সঙ্গে তার কি সম্পর্ক সেটা তিনি ভাবেননি। মিস্টার ঘোষ অবশ্য জানালেন তাঁর ফ্ল্যাটে গতরাতে কেউ আসেনি। সদাশিব চিন্তামগ্ন হলেন। ভদ্রমহিলা নিশ্চয়ই তবে সামন্তর ফ্ল্যাট থেকেই বেরিয়েছিলেন। পুলিশ সার্জনের অনুমান যদি সঠিক হয় তবে সামন্ত হয়তো ততক্ষণে মারা গিয়েছেন। ভদ্রমহিলা অ্যাটাচি কেসে কি নিয়ে গিয়েছিলেন? আয়রন সেফে রাখা টাকা? তবে ধরে নিতে হবে ভদ্রমহিলা মিস্টার সামন্তর চাবির গোছা দিয়ে আয়রন সেফ খুলেছিলেন, তারপর টাকা সরিয়ে সেফ আবার বন্ধ করে চাবির রিংটা মৃতের জামার পকেটে রেখে দিয়েছিলেন। সদাশিব গুহকে নিয়ে আবার শোবার ঘরে ঢুকলেন। সেটা ভালো করে পরীক্ষা করেও কিন্তু কোনো আঙ্গুলের চিহ্ন পাওয়া গেল না। ভদ্রমহিলা যে বেশ শেয়ানা সে বিষয়ে সন্দেহ নেই। সদাশিব এবার ঘরের মেঝের দিকে নজর দিলেন। দেয়ালে টাঙানো একটা আয়নার ঠিক নিচে মেঝের উপরে তাঁর দৃষ্টি হঠাৎ থমকে গেল। গুঁড়ো গুঁড়ো কি যেন পড়ে আছে। সদাশিব উপুর হয়ে ঝুঁকে দেখতে লাগলেন। গোলাপি রঙের ফেস পাউডার। তবে কি ভদ্রমহিলা এই ঘরে প্রসাধন করছিলেন? অসাধারণ নার্ভ ভদ্রমহিলার। সদাশিব চমৎকৃত হলেন। তাঁর নির্দেশে গুহ মান্দাকে ডেকে পাঠালো। সদাশিবের প্রশ্নের জবাবে সে বলল, না, কোনো মেয়ে ছেলেকে বাবুর কাছে কখনো আসতে দেখিনি। মনে ফ্যাপন ছিল বটে, কিন্তু চরিত্রে দাগ ছিল না। বাইরের ঘরে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তারি ব্যাগ হাতে এক মাঝবয়সী ভদ্রলোক গেট দিয়ে ভেতরে এসে ঢুকলেন। সুপুরুষ, কমনীয় চেহারা, একটু বেঁটে, দাড়ি খুব নিখুঁত কামানো। ভদ্রলোকের যেন একটু বিমূঢ় ভাব। গুহকে লক্ষ্য করেই তিনি প্রশ্ন করলেন, আমি মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান। আজ এই সময় আমার আসার কথা ছিল, কিন্তু পুলিশ কেন? মানে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি বোধহয় ডক্টর চৌধুরী? হ্যাঁ। মিস্টার সামন্ত মারা গেছেন। অপরিচিতের মুখে নিজের নাম শুনে ডাক্তার চৌধুরী যেন সামান্য বিস্মিত হলেন। মিস্টার সামন্ত মারা গেছেন?
ভদ্রলোকের শরীর কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি মারা যাবেন ভাবিনি। মারা গেছেন ঠিকই, তবে স্বাভাবিক মৃত্যু নয়, রিভলভার দিয়ে মুখে গুলি করা হয়েছে। ডাক্তার চৌধুরীর দুই ভুরু উপর দিকে উঠে গেল, মুখ দিয়ে বিস্ময়সূচক একটা শব্দ বেরোলো। নিজেকে সামলিয়ে তিনি বললেন, আই সি, সুইসাইড। একটা বড় নিঃশ্বাস টেনে তিনি মন্তব্য করলেন, ভেরি স্যাড। ভদ্রলোক অবশ্য স্নায়বিক রোগে ভুগছিলেন। আমি ওকে বেশি চিন্তা করতে বারণ করেছিলাম, কিন্তু কিন্তু ভাবিনি যে। আপনি কি মৃতদেহ দেখতে চান? হ্যাঁ, তা দেখতে পারি। বাইরে একটা অ্যাম্বুলেন্স এসেছে দেখলাম। আপনারা বোধহয় এখন বডি রিমুভ করবেন। আমায় কি এখন একটা ডেথ সার্টিফিকেট দিতে হবে? ডাক্তার চৌধুরী বোধহয় পেশাগত কর্তব্য বোধে কথাটা বললেন। আমাদের পুলিশ সার্জন এসে ব্যবস্থা করবেন, আপনি আসুন আমার সঙ্গে। ডাক্তার চৌধুরীকে গুহ ভেতরের ঘরে নিয়ে গেল। সদাশিব তাঁর রেশমি চুলে হাত বোলাতে লাগলেন। কোথায় কি যেন একটা অসঙ্গতি রয়ে গেছে, ঠিক ধরতে পারছেন না। ঘণ্টাখানেক পর মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মিস্টার সামন্তর ফ্ল্যাটে তালা বন্ধ করে দিয়েছে। বড় রাস্তায় পাড়ার আগে গলির মুখে একটা পানের দোকান। সেই দোকানিকে জিজ্ঞেস করে জানা গেল, গতকাল রাত 9:30 নাগাদ একজন মেয়ে ছেলেকে ছোট একটা সুটকেস হাতে সে যেতে দেখেছে। ঘুমটা একটু নামানো ছিল, মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। একটা ট্যাক্সি থামিয়ে তাকে সে ট্যাক্সি চাপতে দেখেছে। ট্যাক্সির নম্বর দোকানি লক্ষ্য করেনি। মিস্টার সামন্তর টেবিলের ড্রয়ারে একটা খাতা পাওয়া গেল। তার মধ্যে সব খাতকের নাম, ঠিকানা, কার কাছে কত টাকা পাওনা সব লেখা আছে। সদাশিবের পরামর্শ মতো গুহ খাতাটা নিয়ে গেল। প্রত্যেকের সম্বন্ধে খোঁজ খবর করবে। তাদের মধ্যেই কেউ এই মৃত্যুর জন্য দায়ী হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু দুটো প্রশ্ন সদাশিবকে ভাবিয়ে তুলল। ভদ্রমহিলাকে এবং মিস্টার সামন্ত বিনা প্রতিবাদে মুখ হাঁ করে খুনিকে গুলি করার সুযোগ দিলেন কেন? দুদিন কেটে গেছে। মিস্টার সামন্তর মৃত্যু এখনো রহস্যই রয়ে গেছে। পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে। পুলিশ সার্জনের অনুমান প্রায় ঠিক। মৃত্যুর সময় রাত 9:45 থেকে 10টা। সেদিন সন্ধ্যের সময় ডিটেকটিভ ইন্সপেক্টর সমর গুহ এলো সদাশিব মিত্রের বাড়ি। দাশু এসে দুটো রেকাবিতে ফিশ ফ্রাই আর কফি দিয়ে গেল। সদাশিবের প্রশ্নের উত্তরে গরম ফ্রাইয়ের টুকরো মুখে পুড়তে পুড়তে গুহ জানালো, মিস্টার সামন্তর ডায়েরিতে লেখা ঠিকানা দেখে প্রত্যেকের সঙ্গে দেখা করেছি। তাদের কাউকে মৃত্যুর ব্যাপারে দায়ী করা যায় না, কারণ ঘটনার দিন রাত 8টা থেকে 10টার মধ্যে তারা যে অন্য কোথাও ছিল তার সাক্ষী সমেত প্রমাণ রয়েছে আমার কাছে। সদাশিব ছোট্ট একটা উক্তি করলেন। গুহ একটু নিরাশ কণ্ঠে বলল, যেদিক দিয়ে এগোচ্ছি অন্ধ গলিতে আমি বাধা পাচ্ছি। যে রিভলভারটা পাওয়া গেছে তার মালিকের হদিশ পাওয়া গেল না? না, নাম্বারটা ঘষে একেবারে তুলে ফেলা হয়েছে। তা তো আপনি দেখেছেন। তাছাড়া আজকাল ফায়ার আর্মসের ছড়াছড়ি, বেআইনিভাবে কতজন যে রিভলভার বন্দুক রেখেছে তার হিসেব নেই। ওটার লাইসেন্স আছে কিনা সে বিষয়েও আমার ঘোরতর সন্দেহ আছে। তা বটে। কর্নেল চৌধুরীর কাছে আমি গিয়েছিলাম, যদি উনি কিছু নতুন সূত্রের সন্ধান দিতে পারেন। কর্নেল চৌধুরী? হ্যাঁ, মানে ডক্টর চৌধুরী, মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান। তিনি আসলে একজন এএমসি, মিলিটারিতে ছিলেন। আই সি। এএমসি মানে আর্মি মেডিকেল কোরের ডাক্তার। তাও রিটায়ারের বয়স হয়েছে বলে তো মনে হয় না। উনি নাকি আগেই স্বেচ্ছা অবসর নিয়েছেন। বাইরে বাইরে ঘুরতে আর ভালো লাগছিল না, তাই ভলেন্টারি রিটায়ার করে এখানে প্র্যাকটিস শুরু করেছেন। ও, কতদিন হলো উনি কলকাতায় প্র্যাকটিস করছেন? হ্যাঁ, বললেন তো বছর 2। মিস্টার সামন্তর সঙ্গে পরিচয় হলো কেমন করে? সামন্তর একজন বন্ধুর মাধ্যমে।
কর্নেল চৌধুরী তবে মিলিটারি থেকে বছর 2 আগে অবসর নিয়েছেন। স্ট্রেঞ্জ। গুহ অবাক হয়ে সদাশিবের দিকে তাকালো। সদাশিবের পরের প্রশ্নে এসে একটু হকচকিয়ে গেল। ভদ্রমহিলার কোনো সন্ধান পেলেন? না, তিনি এখনো রহস্যময়ী রয়ে গেছেন। সদাশিব একটা চুরুট ধরালেন। বার কয়েক ধোঁয়া ছেড়ে তিনি বললেন, আমি বোধ করি অন্ধকারে ক্ষীণ আলোর রেখা দেখতে পাচ্ছি। ওই মহিলাটি মনে হচ্ছে এই রহস্যের নায়িকা। আপনি বরং কাল সকালে একবার আসুন। গুহ আর কথা বাড়ালো না, কৌতূহল দমন করেই বিদায় নিল। সদাশিবের গ্রেসেল কাজ করা শুরু করে দিয়েছে, এটাই তার কাছে মস্ত আশার কথা। গুহ বিদায় নিতেই সদাশিব দিল্লিতে একটা ট্রাঙ্ক কল বুক করলেন। পরদিন সকালে গুহ এসে দেখে সদাশিব বেরোবার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। গুহকে তিনি বললেন, আপনার জন্যই অপেক্ষা করছি। কোথায় যাবেন? কর্নেল চৌধুরীর ওখানে। ভদ্রলোককে কয়েকটা প্রশ্ন করা দরকার। ভালো কথা, উনি কি ম্যারিড? না, বিয়ে করেননি। কর্নেল চৌধুরী বাড়িতেই ছিলেন। বাড়ি অর্থে 2 কামরার একটা ফ্ল্যাট। বাইরের ঘরটাই তার চেম্বার, ভেতরটাই শোবার ঘর। চেম্বারে তখন রোগী ছিল না। অসময়ে তাঁদের দেখে কর্নেল চৌধুরী বিস্মিত হলেন। তার চোখে মুখে সে ভাবটা স্পষ্ট ফুটে উঠেছিল। সদাশিবই কথা শুরু করলেন। আচ্ছা মিস্টার সামন্তর অসুখটা কি ছিল বলুন তো? ডাক্তারের মুখের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন। কর্নেল চৌধুরীর চোখ মুখের ভাব আবার স্বাভাবিক হয়ে এলো। বললেন, লো প্রেশারে ভুগছিলেন, একটা মেলেনকোলিয়া ভাব এসে গিয়েছিল। ও আচ্ছা, ওর ব্যক্তিগত ব্যাপার সম্বন্ধে আপনি কিছু জানেন? আই মিন, রোগীরা বিশেষ করে যারা মেলানকোলিয়ায় ভোগেন তারা অনেক সময় ডাক্তারদের কাছে ব্যক্তিগত বিষয় বলেন শুনেছি। না, তেমন কোনো কথা আমায় তিনি বলেননি। ভদ্রলোক কাজেও যেমন কৃপণ ছিলেন, কথাবার্তাতেও তাই। আপনি ওকে প্রায়ই দেখতে যেতেন? 2 বেলা? হ্যাঁ, কিছুদিন ধরে তাই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি হি ওয়াজ ইনসিস্টিং। যেদিন রাতে উনি মারা গেলেন সেদিন যেতে পারবেন না বলে চিঠি পাঠিয়েছিলেন? হ্যাঁ। কাকে দিয়ে পাঠিয়েছিলেন? কেন, ডাকের মাধ্যমে পাঠিয়েছি। চিঠি পাঠাতে গেলেন কেন? ওর তো ফোন ছিল। আমার নেই। কিন্তু আপনার প্রশ্নগুলো বড় বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে নাকি? প্লিজ ডু রিমেম্বার দ্যাট উই আর ট্রাইং টু সলভ আ মার্ডার কেস। মার্ডার কেস? কেন, আপনি কি ভেবেছিলেন এটা আত্মহত্যা? তাই তো ভাবছিলাম আমি। ভেবেছিলেন না সবাই তাই ভাবুক এটাই চেয়েছিলেন? কি বলছেন আপনি? আর ইউ ম্যাড? আর্মিতে থাকার সময় আপনার একটা .22 রিভলভার ছিল, সেটা কি কলকাতায় আসার পর আর রিনিউ করেননি? কর্নেল চৌধুরী যেন চমকে উঠলেন। সমর গুহ হতভম্ব। নিজেকে সামলে কর্নেল চৌধুরী বললেন, আমার রিভলভার ছিল, এই কথা আপনাকে কে বলেছে? DGFMS এ আমার এক খুব পরিচিত অফিসার রয়েছেন, তাকে আমি ফোন করেছিলাম, তিনিই বলেছেন। ও, বাট দ্যাট হ্যাজ বিন স্টোলেন। এখানে আসার পর সেটা চুরি হয়ে গেছে। কর্নেল চৌধুরীর গলা কেমন যেন বিকৃত শোনালো। পুলিশকে জানিয়েছেন? না, মানে ঝামেলায় পড়বো ভেবে আর কাউকে জানাইনি আমি। আই সি। আপনি মিস্টার গুহকে বলেছেন ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, বাট মাই ইনফরমেশন ইজ দ্যাট ইউ আর ফোর্সড টু রিজাইন। টাকা পয়সা সংক্রান্ত কি একটা বিচ্ছিরি ব্যাপারে আপনি জড়িত হয়ে পড়েছিলেন। কর্নেল চৌধুরী প্রায় চেঁচিয়ে উঠলেন। মিথ্যে করে আমাকে জড়ানো হয়েছিল। মিথ্যে হলে আপনি সরকারকে ছেড়ে কথা বলতেন না, বরং আপনার বিরুদ্ধেই কর্তৃপক্ষ দয়া করে আদালতে যাননি। যাক সে কথা, এবার আমরা মিস্টার সামন্তের কথায় ফিরে আসি। উনি যে রিভলভারের গুলিতে মারা গেছেন সেটা হলো .22, অথচ ওর নিজেরটা ছিল .32, আর আপনার রিভলভারটা কিন্তু .22। কি আশ্চর্য কোইন্সিডেন্স না? আসলে আপনি জানতেন না যে মিস্টার সামন্তেরও একটা রিভলভার আছে,
তাই আপনারটা দিয়েই খুন করে আত্মহত্যার রূপ দিতে চেয়েছিলেন। খুনের পরিকল্পনা আপনার আগেই মাথায় এসেছিল, আকস্মিক কোনো ঘটনা এটা নয়। তার প্রমাণ রিভলভারের নম্বর আপনি ঘষে ঘষে তুলে ফেলেছিলেন, যাতে ওটার সঙ্গে আপনার সংস্রব কেউ এস্টাবলিশ করতে না পারে। কর্নেল চৌধুরী চিৎকার করে উঠলেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। সদাশিব ডান হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলে চললেন, খুনের পর মিস্টার সামন্তের রিভলভারটা আপনি আবিষ্কার করেন, তখন ওটা সরিয়ে ফেলা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় ছিল না। .32 বোর আর .22 বোর এক নয়, তাই 22 কার্তুজ 32তে ব্যবহার করা যায় না। মিস্টার সামন্তের 32 রিভলভারটা মাটিতে ফেলে রাখলে গুলি থেকে পুলিশের বুঝতে অসুবিধে হবে না যে ব্যাপারটা সাজানো। এই কথা ভেবেই আপনি পূর্ব পরিকল্পনা মতো নিজের রিভলভারটা মাটিতে ফেলে রেখেছিলেন আর সরিয়ে ফেলেছিলেন মিস্টার সামন্তের রিভলভারটা। কিন্তু লাইসেন্সে যে ফায়ার আর্মসের ডেসক্রিপশন থাকে সেটা আপনি বেমালুম ভুলে গিয়েছিলেন, কিংবা আপনি খেয়ালই করেননি। ওই ছোট্ট একটা ভুলই সমস্ত ব্যাপারটা যে সাজানো মিস্টার সামন্ত আত্মহত্যা করেননি সেটা প্রমাণ করে দিয়েছে। অন্তত লাইসেন্সটাও আপনার সরিয়ে ফেলা উচিত ছিল। তা যদি করতেন তবে নম্বর তুলে ফেলা আপনার রিভলভারটা পুলিশকে বিপদগামী করতে কিছুটা সাহায্য নিশ্চয়ই করত। রিভলভারটা আপনি সরিয়ে ফেলেছেন কিনা জানি না, কিন্তু মিস্টার সামন্তের দেয়াল সিন্দুক থেকে যে 50,000 টাকা আপনি হাতিয়েছেন এবং সেটা এখানেই আছে, আমি তা হলফ করে বলতে পারি। এত তাড়াতাড়ি অতগুলো টাকা ব্যাংকে জমা দিয়ে নিজের ওপর সন্দেহ টেনে আনবেন, এতটা বোকা আপনি নন। আপনার বাড়ি আমরা সার্চ করব, ইন্সপেক্টর গুহের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, সো প্লিজ কোঅপারেট। অম্লান বদনে শেষের কথাটা সদাশিব বললেন আর গুহ চমকিত হল। কর্নেল চৌধুরী কিন্তু এবার ভেঙে পড়লেন। কোন রকম প্রতিবাদ বা প্রতিরোধ করার ক্ষমতা তিনি যেন হারিয়ে ফেলেছেন। সদাশিবের অনুমান মিথ্যে হলো না। শুধু টাকাই নয়, সামন্তের রিভলভারটাও কর্নেল চৌধুরীর শোবার ঘরের একটা ট্রাঙ্কের তলায় পাওয়া গেল। পরদিন সন্ধ্যাবেলা সদাশিবের লাইব্রেরিতে বসে কথা হচ্ছিল। কর্নেল চৌধুরীকে আপনি সন্দেহ করলেন কেন? গুহ জানতে চাইল। তার কাছে ব্যাপারটা তখনও পরিষ্কার হয়নি। সদাশিব মৃদু হেসে বলতে শুরু করলেন, প্রথম দিনই আমার মনে একটা খটকা লেগেছিল। ডাক্তার চৌধুরীর চিরকুটটা মূল্যবান সম্পত্তির মতো মিস্টার সামন্তের পার্সে স্থান পেল কেন? মনে রাখবেন, তখনও আমরা ডাক্তার চৌধুরীকে কর্নেল চৌধুরী বলে জানি না। আমার কাছে ওটা কেমন যেন অসঙ্গতি মনে হচ্ছিল। একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা এটাই হতে পারে ওটা যাতে সহজেই চোখে পড়ে তাই অমন যত্ন করে রাখা। ডাক্তার লিখছেন তিনি সেদিন যেতে পারবেন না, মামুলি একটা চিঠি। কিন্তু সামন্তের মৃত্যুর পর পুলিশ যখন তার জিনিসপত্র পরীক্ষা করবে, পার্সটা নিশ্চয়ই তাদের চোখে পড়বে, আর সেই সঙ্গে চিরকুটটা। অর্থাৎ মৃত্যুর দিন ডাক্তার যে সামন্তের বাড়ি যাননি, এই অকাট্য প্রমাণ তিনি রাখতে চেয়েছিলেন। আবার ওই চিরকুটটাই যে তাকে প্রমিনেন্ট করে তুলতে পারে এটা ভাবেননি। এই ব্যাপারটাই আমার কাছে কেমন যেন বিসদৃশ্য ঠেকেছিল, যেন ইচ্ছে করেই এবং উদ্দেশ্য নিয়েই ওটা পার্সে রাখা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তা হলো সামন্তর মুখে গুলি করার ব্যাপারটা। আপনি ঠিকই বলেছিলেন, কেউ হাঁ করে খুনির রিভলভারের নলের সামনে মুখ বাড়িয়ে দেয় না, কিন্তু ডাক্তারের কাছে দেয়। মিস্টার সামন্তের মাথার ওপর বাল্ব জ্বলতে দেখে আমার একটু আশ্চর্যই লেগেছিল। আত্মহত্যার বেশিরভাগ ঘটনাই দেখবেন ঘটেছে অন্ধকারে, উজ্জ্বল আলোয় নয়। আপনি অবশ্য বলেছিলেন হয়তো অন্ধকারে আত্মহত্যা করতে সাহসে ওনার কুলোচ্ছিল না। ওই যুক্তি ধোপে টেকে না, বরং ব্যাপারটা একেবারে উল্টো। তাছাড়া আমি বলেছিলাম আত্মহত্যাই যে করবে ঠিক করেছে, তার আবার অন্ধকারে ভয় কি? অবশ্য তখনও আমি ডাক্তার চৌধুরীকে অতটা সন্দেহ করিনি। ইট ওয়াজ টেকিং এ ফর্ম অনলি। আসল ব্যাপার কি ঘটেছিল তা আমি পরে অনুমান করেছি। ডাক্তার চিঠি পাঠিয়েছিলেন আসবেন না বলে, সেটা কি কারণে তা আগেই বলেছি।
ডাকে চিঠি পাঠানো ব্যাপারটাও আমার কাছে একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছিল। যা হোক, রাত 8:30টার পর অর্থাৎ মানদা চলে যাওয়ার পর তিনি মিস্টার সামন্তর বাড়ি যান। একতলায় পাবলিশার্সের দোকান আগেই বন্ধ হয়ে গিয়েছিল। দোতলা থেকে কেউ তাকে নজর করছে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত হয়েই তিনি সামন্তের দরজায় নক করেছিলেন। মিস্টার সামন্ত নিশ্চয়ই তাকে দেখে মোটেই অবাক হননি, কারণ ডাক্তার আসলে কোনো চিঠিই পাঠাননি। গুহ সবিস্ময়ে বলে উঠল, সে কি? একটা দারুণ চাল চেলেছিলেন ডাক্তার চৌধুরী। He tried to create an impression that he had sent a letter, but he was actually carrying it with him. আলোর তলায় মিস্টার সামন্তকে বসিয়ে ডাক্তার স্বাভাবিকভাবেই পেশেন্টের জিভ দেখছিলেন, এবং সেই কারণেই মিস্টার সামন্ত বিনা আপত্তিতে মুখ যথাসাধ্য হাঁ করেছিলেন। অতর্কিতে ডাক্তার হাঁ করা মুখের মধ্যে রিভলভারের নল ঢুকিয়ে গুলি করেন। সামন্ত বোধহয় ব্যাপারটা বুঝতেই পারেননি। ডাক্তারের হাতে হয় দস্তানা ছিল, নয় গুলি করার পর রুমাল দিয়ে রিভলভারে তার আঙুলের ছাপ মুছে তিনি সামন্তর আঙুলগুলো রিভলভারের বাটের ওপর চেপে ধরেছিলেন। ফলে রিভলভারে তার আঙুলের ছাপই পাওয়া গিয়েছে। আত্মহত্যার পক্ষে এটা একটা জোরালো যুক্তি। এইবার ডাক্তার চিরকুটটা সাবধানে ভাঁজ করে মিস্টার সামন্তর পার্সে রেখে দিলেন। তিনি যে সেদিন আসেননি তার প্রমাণ, আর ওটা যে সত্যিই তিনি পাঠাননি তেমন সন্দেহ করার কোনো কারণ থাকতে যাতে না পারে। আপনার মুখে কর্নেল চৌধুরী নামটা শুনেই আমার মনে পড়ে গেল, বছর 2 আগে সরকারি অর্থ আত্মসাতের ব্যাপারে এক কর্নেল চৌধুরীকে বরখাস্ত করার খবর পড়েছিলাম কাগজে। সেই রাত্রিরেই DGFMS এ আমার এক পরিচিতের কাছে আমি ফোন করি। ভালো কথা, কর্নেল চৌধুরীকে গ্রেপ্তার দিনেও আপনি ওই নামটার উল্লেখ করেছিলেন। পুরো নাম কি ওটার? ডাইরেক্টর জেনারেল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস। আর্মির সব ডাক্তারের পোস্টিং ওখান থেকেই হয়। আমাদের কর্নেল চৌধুরী যে কাগজে প্রকাশিত সেই কর্নেল চৌধুরী 2-4 কথাতেই বুঝতে পারলাম। তার একটা .22 রিভলভার ছিল। এটা জানার পর আমার আর কোনো সন্দেহই রইল না। কর্নেলের যখন চাকরি যায় তখন তিনি দিল্লিতেই সদর দপ্তরে ছিলেন, তাই রিভলভারের কথাটা আমার পরিচিতের অজানা ছিল না। কিন্তু সামন্তকে খুন করলো কেন কর্নেল চৌধুরী? টাকার লোভে। রোগীদের ডাক্তারদের প্রতি একটা সহজাত দুর্বলতা থাকে, গোপন কথা বেফাঁস করে ফেলে। মিস্টার সামন্তর যে ব্যাংকের ওপর আস্থা নেই, সব টাকা তিনি বাড়ির আয়রন সেফে রেখেছেন, তা নিশ্চয়ই কোনো দুর্বল মুহূর্তে ডাক্তারের কাছে তিনি বলে ফেলেছিলেন, আর সেটাই হলো তার কাল। কর্নেল চৌধুরী মনে মনে মতলব এটে এগোচ্ছিলেন। ওই দিন রাত 8:30টার পর তিনি চুপিসারে মিস্টার সামন্তর বাড়িতে আসেন। মিস্টার সামন্ত ভেবেছিলেন ডাক্তার যেমন তাকে দেখতে আসেন তেমনই এসেছেন। কাজ হাসিল করে ডাক্তার যখন বেরোলেন তখন তার অন্য চেহারা, এক নারীর ছদ্মবেশ। লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই, কর্নেল চৌধুরীর চেহারার মধ্যে একটা কমনীয়তা আছে। মেয়েদের সাজে তাকে ভালোই মানায়, তাই না? অ্যাটাচি কেসের মধ্যে ছদ্মবেশের উপকরণ নিয়ে তিনি এসেছিলেন। ওখান থেকে বেরোবার সময় নোটের বান্ডিল, নিজের পোশাক সব ওই অ্যাটাচিতে ভরে শাড়ি আর পরচুলা পরে নেন। আয়নার নিচে মাটিতে গুঁড়ো গুঁড়ো ফেস পাউডার পড়েছিল। ওখানে দাঁড়িয়ে তিনি যে মেকআপ করেছিলেন অনুমান করলে অন্যায় হবে না। তিনি জানতেন ওই ছদ্মবেশে কেউ না কেউ তাকে দেখবে, ফলে পুলিশকে বিভ্রান্ত করার সুবিধে হবে। অস্তিত্ব নেই এমন এক মহিলার খোঁজে তারা দিশেহারা হয়ে পড়বে। চালটা ভদ্রলোক ভালোই খেলেছিলেন। আরও একটা ব্যাপার আমার কাছে বেসুরো ঠেকছিল। মিস্টার সামন্ত মারা গেছেন শুনেই কর্নেল চৌধুরী বলে উঠলেন আত্মহত্যা। তাছাড়া ডেথ সার্টিফিকেট দেবার আগ্রহটাও তার যেন বড় বেশি প্রকাশ হয়ে পড়ছিল। এসব ক্ষেত্রে দায়িত্ব যে পুলিশ সার্জেনের, তা একজন অভিজ্ঞ ডাক্তারের অজানা থাকার কথা নয়। নিজের উপর থেকে সন্দেহ দূরে রাখার জন্য তিনি ওভার অ্যাক্টিং করে ফেলেছিলেন। আমার মনে হয় পার্সের মধ্যে চিরকুট রাখাটাই তার মস্ত ভুল হয়েছে। ওটা না করলেই পসিবলি হি উড হ্যাভ রিমেইনড অবস্কিউরড। দ্বিতীয় মস্ত ভুল হলো নিজের রিভলভার দিয়ে খুন করা। অবশ্য উনি ভাবতেও পারেননি যে ওকে আমরা সন্দেহ করব, কিন্তু রিভলভারের সূত্রটা আমার মনে হয় গোপন রাখা যেত না। দিল্লি থেকে যখন উনি আসেন তখন নিশ্চয়ই রিভলভারের লাইসেন্স ছিল।
সার্ভিসে থাকার সময় বিনা লাইসেন্সে রিভলভার রেখেছিলেন, এমন কাজ নিশ্চয়ই তিনি করবেন না। লাইসেন্স রিনিউ একবার অন্তত তিনি করেছিলেন। ওর নামে খোঁজ করলেই লালবাজারের আর্মস রিনিউয়াল ডিপার্টমেন্টে সে কথা বেরিয়ে পড়ত। লাইসেন্সের নাম্বারটা তুলে দিলেই কি আর সবকিছু গোপন করা যায়? আসল ব্যাপারটা কি জানেন? সদাশিব দার্শনিকের মতো বললেন, লোভী যে মানুষকে বুদ্ধিভ্রংশ করে, এই কেসটা তার জ্বলন্ত প্রমাণ। দাশু ট্রেতে কফি আর ডিমের বড়া সাজিয়ে ঘরে ঢুকল। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন। মঞ্জিল সেনের রচিত অনবদ্য গোয়েন্দা গল্প রহস্যবেদী সদাশিব। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রের অভিনয়ে যারা ছিলেন: কথকের ভূমিকায় তাজ, সদাশিবের ভূমিকায় রুদ্রনীল, ডিটেকটিভ ইন্সপেক্টর সমর গুহ এর ভূমিকায় রাজ, ডক্টর চৌধুরী ওরফে কর্নেল চৌধুরীর ভূমিকায় অঙ্কন শ্রী, মানদার ভূমিকায় রঞ্জিতা, পুলিশ সার্জনের ভূমিকায় তমাল, কনস্টেবলের ভূমিকায় অভিষেক। আবহ সঙ্গীতে ওয়েভ ক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে উইসপার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি রঞ্জিতা। পরবর্তীতে আমরা আবারও হাজির হচ্ছি খুব শীঘ্রই। তবে হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।